আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি পদার্থবিজ্ঞান ক্লাস। আজ আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। তো আজকের ক্লাসটা একটু বড় হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আর্কিমিডিসের সূত্র ও প্লবতা, বস্তুর ভেসে থাকা আর ডুবে যাওয়া, স্থিতিস্থাপকতা, পীড়ন ও বিকৃতি, হুকের সূত্র, ইয়াংস মডুলাস, বাল্ক মডুলাস, পদার্থের অবস্থা, পদার্থের আণবিক গতিতত্ত্ব। তো প্রথমে চলো আমরা আর্কিমিডিসের সূত্রটা জানি। বিজ্ঞানী আর্কিমিডিস আজ থেকে বহু বছর আগে তিনি ছিলেন একজন রাজদরবারের বিখ্যাত বিজ্ঞানী। তো তিনি একটা সূত্র আবিষ্কার করেন, যে সূত্রের পেছনে খুব মজার একটা গল্প আছে। যেহেতু আমাদের ক্লাসের সময় কম থাকে, তাই সময় স্বল্পতার কারণে গল্পটা আমি তোমাদের এই মুহূর্তে বলতে পারছি না, তবে তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে। তো চলো আমরা সূত্রটা দেখি কি। তিনি যে সূত্র রাজদরবারে কাজ করতে যে সূত্র আবিষ্কার করেছিলেন, তার একটা বিখ্যাত সূত্র, সেটি হচ্ছে কোনো বস্তুকে একটা তরলে আংশিক বা পুরোপুরি, অর্থাৎ অর্ধেকও হতে পারে, কিছু অংশ হতে পারে, পুরোপুরিও ডুবিয়ে রাখা যেতে পারে। এইভাবে নিমজ্জিত করলে বস্তুটা কিছু ওজন কমে যায়। অর্থাৎ বস্তুটা যদি নর্মালি একটা ওজন বক্সে রেখে তুমি বা যন্ত্রে রেখে ওজন করো, তখন যে ওজন হবে, এই বস্তুটাকে যদি এইভাবে সুতো দিয়ে পানিতে ডুবাও, আংশিক বা সম্পূর্ণ যতটুকুই ডুবাও না কেন, বস্তুটা কিছু ওজন কমে যায়, অর্থাৎ কিছু ওজন হারিয়ে যায় আমরা বলতে পারি। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। মনে করো এটা একটা বস্তু, একে তুমি নর্মালি ওজন করলে বাতাসে, তারপর একটা সুতার সাহায্যে এই বস্তুটিকে যদি তুমি এরকম তরলের ভিতরে ডুবিয়ে দাও, তখন তার কিছু ওজন কমে যাবে। তাহলে প্রথম ওজন থেকে যদি দ্বিতীয় ওজনটা আমরা বাদ দেই, তাহলে বুঝতে পারবো যে কতটুকু ওজন কমে গেল বা হারিয়ে গেল। এই হারানো ওজনটা কার সমান হবে? মনে করো এই বস্তুটা পানিতে ডুবানোর আগে এতটুকু তরল ছিল। যখন এই বস্তুটা পানিতে ডুবানো হলো, সিলিন্ডারটা, তখন এই সিলিন্ডারটা তার আয়তনের সমান জায়গার পানি সরিয়ে দিয়ে সে ভেতরে ঢুকলো। তখন এই যে পানিটা সরিয়ে সে ঢুকলো, সেই পানিটা কি করলো? উপরে উঠে গেল। অর্থাৎ এই জায়গার পানিটা এই উপরে এই জায়গায় দখল করলো, ফলে এই তরলের উচ্চতাটা এখান থেকে এতটুকু বেড়ে গেল। তাহলে এই যে উপরের অংশের পানি, এটাই হচ্ছে এই বস্তু দ্বারা অপসারিত তার সম আয়তনের সমান পানি, তার আয়তনের সমান পানি। পানি হতে পারে, এটা অন্য তরলও হতে পারে। তাহলে এই বস্তুটা ডুবালে সে তার আয়তনের সমপরিমাণ পানি কি করলো? সরিয়ে দিল, অপসারণ করলো। আর্কিমিডিস বলছে এই বস্তুটাকে তরলে ডুবালে এর যে ওজনটা কমে গেল, হারিয়ে গেল, সেই হারানো ওজন এই অপসারিত তরলের ওজনের সমান হবে। ঠিক আছে? এখন এই সূত্রটার আমরা একটা ব্যাখ্যা দেখি। তাহলে মনে করো এই তরলের ভেতরে এই সিলিন্ডারটা ডোবানোর আছে। এই সিলিন্ডারটা ডোবানোর পর আমরা জানি তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে আমরা চাপ নির্ণয় করেছি না? তো সেখানে আমরা দেখেছি যে P = H ρg, তাই না? এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, আরেকটা সূত্র পড়েছি, P = F/A আর P = H ρg। এই F/A থেকে আমরা লিখতে পারি F = PA, তাই না? ওকে, এখন মনে করো এই সিলিন্ডারটাই এই তরলের ভেতরে ডোবানোর পর এই তলে
এবং এই নিচের তলে, এই দুই তলে আমরা কি করব, যেহেতু তরলের উপরিতল থেকে এই তলের গভীরতা কম আর নিচের তলের গভীরতা বেশি, তাই দুটো তলেই কি পরিমাণ বল তৈরি হয় সেটা বের করব। তো বলটা কোথা থেকে বের করব, এই যে এই সূত্র দিয়ে। তো এখান থেকে যদি আমরা এই পি এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, এইচ রো জি এ। ঠিক আছে, তাহলে এই তলের ক্ষেত্রে উপরের তলে, সিলিন্ডারের উপরের তলে, উপরের তলে প্রযুক্ত বল, এটাকে যদি আমরা F1 ধরি, F1টা কি হবে, এইচ রো জি এ। এই জায়গাটায় দেখো এই এইচ মানে কি, এইচ মানে হচ্ছে তরলের উপরিতল থেকে ওই বিন্দুর বা ওই তলের গভীরতা। তাহলে আমি যদি উপরের তলটা চিন্তা করি, তাহলে উপরের পানি থেকে এই উপরের পানির উপরিতল থেকে তলের গভীরতা কতটুকু, H1। তাহলে আমি এইচের জায়গায় এখানে ইউজ করব H1। এই সিলিন্ডারের উপরের তলের ক্ষেত্রফল কত, এ। মনে করে তরলের ঘনত্ব রো আর জি আমরা জানি। ঠিক সেম সিলিন্ডারে নিচের তলে প্রযুক্ত বল F2, প্রযুক্ত বা অনুভূত আমরা বলতে পারি। তাহলে এই নিচের তলে অনুভূত বল যদি F2 হয়, তাহলে এখন দেখব এই পানির উপরিতল থেকে এই তলটার গভীরতা কত। দেখো এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি উপরিতল থেকে এই তলের গভীরতা হচ্ছে H2। তাহলে এখানে যদি বসিয়ে দেই H2 এ রো জি, এই তলের ক্ষেত্রফল এ, এই তলের ক্ষেত্রফল এ, তাহলে এখানে H2 এ রো জি। আমরা জানি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেই তরল বস্তুকে চারপাশ থেকে চাপ প্রয়োগ করে, তাই না? তো আশেপাশের চারপাশ থেকে উপরে নিচে চারপাশে পাশ থেকে যে চাপ প্রয়োগ করে সেই চাপ কিন্তু একে অপরকে প্রশমিত করে ফেলে। কারণ এপাশ থেকে যেদিকে চাপ প্রয়োগ করে এপাশ থেকে তার উল্টা দিকে, এই দিক থেকে যেদিকে তার এপাশে উল্টা দিকে, এবং চারপাশ থেকে সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী চাপ প্রয়োগ করে বলে সেই চাপটা এই বস্তুটা অনুভব করে না। কিন্তু উপর থেকে এবং নিচ থেকে যে চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ উপর থেকে ক্ষেত্রফলে প্রযুক্ত বল আর নিচের থেকে ওই ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এই দুটো কিন্তু সমান হয় না। তাহলে সমান হয় না বলে এখানে বল দেখা যায় কম। আমরা আগের ক্লাসে দেখেছি যে তরলে যত গভীরে দেওয়া যায় বলের মান কিন্তু, চাপের মান কিন্তু তত বাড়তে থাকে, কারণ তরল কর্তৃক প্রযুক্ত বল বেড়ে যায়, ক্ষেত্রফল একই থাকে কিন্তু বল বেড়ে যায়। তাহলে এইখান থেকে বলটা হচ্ছে নিম্নমুখী আর এখান থেকে বলটা হচ্ছে ঊর্ধ্বমুখী। যেহেতু এই তলের তুলনায় এই তল নিচে আছে, তাহলে এই বস্তুটা এই তরল কর্তৃক কি পরিমাণ বল অনুভব করবে সেটা কি করে বের করব, আমরা কি করব, এই যেহেতু দুটো বিপরীতমুখী, এখানে বেশি, তাই বেশিটা থেকে কমটা বিয়োগ করে দিলেই এই বস্তুর উপর এই তরল কর্তৃক লব্ধি বল বের হয়ে যাবে। তাহলে এই লব্ধি বলটা কত হবে, সিলিন্ডারে তরল কর্তৃক লব্ধি বল F সমান কত হবে, আমরা F2 থেকে F1 যদি মাইনাস করে দেই, H2 a রো জি মাইনাস H1 a রো জি, যদি আমরা a রো জি কমন নিই তাহলে H2 মাইনাস H1। এখানে দেখো এই পুরোটুকু H2, এই পুরোটুকু H2, এইটা হচ্ছে H1, এইটা থেকে H2 থেকে যদি H1 মাইনাস করে দিই তাহলে আমরা এই ভেতরের এই অংশটা পাই, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতার সমান অংশ পাই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি H a রো জি, এইচটা এইভাবে রাখলাম। আবার এ আর এইচ এই দুটোকে যদি আমরা এটা কি, এটা হচ্ছে এই সিলিন্ডারের ক্ষেত্রফল, আর এইচটা কি সিলিন্ডারের উচ্চতা, বাস। তাহলে এই দুটো গুণ করলে ক্ষেত্রফল উচ্চতা কি গুণ করলে কি পাই আমরা, আয়তন ভি রো জি।
এই ভি রো জি, এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর ভিটা হচ্ছে এই সিলিন্ডারের আয়তন। এখন এই সিলিন্ডারটা যখন এই জায়গাটা দখল করলো, সে কিন্তু তার আয়তনের সমপরিমাণ পানি অপসারণ করলো। তাহলে এইটুক জায়গার পানির অপসারিত পানির আয়তন আর সিলিন্ডারের আয়তন সমান। তাহলে এইটাকে আমরা বলতে পারি, আবার আমরা জানি, দেখো, বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু কি এম বাই ভি, বা এই রো আর ভি যদি গুণ দেই তাহলে এম সমান কত, রো ভি। এখন যদি এইটা ভিটা হচ্ছে এই অপসারিত তরলের আয়তন হয়, রোটা অপসারিত তরলের ঘনত্ব হয়, তাহলে এই দুটোর যে গুণফল সেটা নিশ্চয়ই অপসারিত তরলের ভর নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এটা সমান অপসারিত তরলের ভর ইন্টু জি, আর এম জি সমান হচ্ছে এফ। এইটা কি, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে দেখা যাচ্ছে যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে এই যে ভেতরে কোনো বিন্দুতে চাপ সৃষ্টি হয়, এই চাপটার কারণেই এই তরল এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করে, এই বস্তুর তলের ক্ষেত্রফলে বল প্রয়োগ করে। সেই বলটা যদি আমরা বের করে নিই, লব্ধি বল, সেই লব্ধি বলটা কার সমান হয়, এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন বিজ্ঞানী আর্কিমিডিস বলছে যে এই হারানো বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে বস্তুটাকে তরলে ডুবালে যে ওজন একটু ওজন কমে যায় তার সমান। এখন মনে করো যে বস্তুটার বাতাসে ওজন, বস্তুটির বাতাসে ওজন W1, বস্তুটির পানিতে ওজন W2। তাহলে হারানো ওজন কত হবে, হারানো ওজন হবে W ইকুয়াল টু W1 মাইনাস W2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হারানো ওজন পাওয়া গেল W ইকুয়াল টু W1 মাইনাস W2। তাহলে আর্কিমিডিসের সূত্রটা এখান থেকে আমরা বলতে পারি, আর্কিমিডিসের সূত্রটি হচ্ছে তরলে বস্তুটির হারানো ওজন W1 মাইনাস W2 ইকুয়ালস অপসারিত তরলের ওজন FW, অর্থাৎ এটা হচ্ছে অপসারিত তরলের ওজন। আর এই তরলের ওজনটা আবার এই তরল কর্তৃক ঊর্ধ্বমুখী লব্ধি বল F2 মাইনাস F1। তাহলে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন সমান লব্ধি বল। এখন যদি বলা হয় যে এরকম একটা তথ্য দিয়ে এখানে H1 H2 H এর মান দেওয়া থাকলো, এই বস্তুটার ভর দেওয়া থাকলো, পানিতে বস্তুটুকু ওজন কত সেটা দেওয়া থাকলো, আর বলা হলো যে উপরের তথ্যগুলো আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি না, তাহলে তোমরা কি করতে পারবে না, এইভাবে তোমরা এক্ষেত্রে হারানো ওজনটা বের করবে। তারপর এই দুটোর যে কোনো একটা বের করে যদি ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারো এই হারানো ওজন লব্ধি বলের সমান, অথবা যে কোনো একটা, অথবা এই হারানো ওজন অপসারিত তরলের ওজন। আবার এভাবেও বলতে পারি যে এইটুকু যদি নাও হয়, এই লব্ধি বল আর অপসারিত তরলের ওজন যদি সমান হয়, তাহলেও বোঝা যাচ্ছে যে সে কিন্তু আর্কিমিডিসের নীতিটা অনুসরণ করছে। তো এখান থেকে এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব প্লবতা। দেখো এই ব্যাখ্যাটা করতে গিয়ে আমরা দেখেছি যে কোনো বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় তখন এই তরলের উপরে বিভিন্ন বিন্দুতে চাপ তৈরি হয়। এই চাপ কেন তৈরি হয়, ওই তলের উপর এই তরল একটা বল প্রয়োগ করে, ঠিক আছে। তো তোমরা দেখে থাকবে যে কোনো পানি ভর্তি কোনো গ্লাসে বা মগে বা কোনো বালতিতে পানি রেখে এখানে যদি হালকা কোনো বস্তু রেখে এটাকে ডুবানোর চেষ্টা করো, একটু চাপ দিয়ে ছেড়ে দাও, দেখবা ওই বস্তুটা আবার পানির ভেতর থেকে উপরে উঠে আসছে। তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে পানির ভেতরে ডুবিয়ে দিলেও যদি বস্তুটা পানির তুলনায় হালকা হয়, তাহলে পানি কি করে, সেটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে। বল প্রয়োগের কারণে ওই বস্তুটা ভেতর থেকে উপরে উঠে আসে।
ঠিক আছে? তো এরকম ঘটনা আমরা দেখেছি প্রায়ই। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা কি? প্লবতা হচ্ছে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেই তরল ওই বস্তুর গায়ে একক ক্ষেত্রফলে লম্বভাবে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। অর্থাৎ বস্তুকে তুমি তরলে ডুবানোর চেষ্টা করবা, বস্তু কি করবে, তরল কি করবে, বস্তুর একক ক্ষেত্রফলে উপরের দিকে লম্বভাবে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে। এই বলটাই হচ্ছে প্লবতা। অর্থাৎ এই প্লবতা হচ্ছে এক ধরনের বল, যে কে প্রয়োগ করে এই বলটা প্রয়োগ করে তরল। সেই তরল কার উপর প্রয়োগ করে? যে বস্তুটা তরলে নিমজ্জিত করানো হয় বা করার চেষ্টা করা হয় তার উপর, এবং সেটা ঊর্ধ্বমুখী। তুমি নিম্নমুখী বস্তুটা ভেতরে ঢুকানোর চেষ্টা করলে বস্তুটা তার উপরের দিকে বল প্রয়োগ করবে, সেই বলটাই হচ্ছে প্লবতা। আর এই প্লবতার মানটা দেখো, আমরা এই যে এখানে ক্যালকুলেশন করেছিলাম না, তরল কর্তৃক লব্ধি বল, মূলত এইটাই হচ্ছে প্লবতা। এটাকেই আমরা বলবো প্লবতা। ঠিক আছে? এখন আমরা দেখব বস্তু, এই আর্কিমিডিসের নীতি থেকেই আমরা খুঁজে বের করে ফেলতে পারি যে একটা বস্তু কখন তরলে ডুবে যাবে, কখন ভেসে থাকবে, কখন নিমজ্জিত অবস্থায় ভাসবে। কোনো বস্তু ধরো বাতাসে তুমি এর ওজন করলাম নীতি দিয়ে, তাহলে তার ওজন ধরো W1, এবং বস্তুকে তরলে ডুবালে এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন দিলা, যতটুকু পানি তরল বা সে পানি না, যে কোনো তরল সে অপসারণ করতে পারে, তারও ওজন নিলা, এটা হলো W2। তাহলে কখন বস্তুটি ডুবে যাবে? যখন এই বস্তুর ওজন, বাতাসে ওজন, বস্তুকে পানিতে রাখার পর এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়ে যাবে। বস্তুর বাতাসে ওজন তরলের ওজনের থেকে বেশি মানে হচ্ছে এটাকে যদি W1 এটা W2 ধরি, W1 যদি W2 এর থেকে বেশি হয়ে যায় তখনই বস্তুটা ডুবে যাবে। ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে বস্তুর ওজন নিয়ে এবং তাকে তরলে ডুবানোর পর সে কতটুকু পানি অপসারণ করলো, সেই দুটো কাউন্ট করে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে বস্তুটি ভেসে থাকবে নাকি ওই তরলে ডুবে যাবে। যদি এটা W1 বেশি হয়, W2 কম হয়, অবশ্যই সেটা ভেসে থাকবে। আর যদি উল্টোটা হয়, যদি বস্তুটি দ্বারা অপসারিত তরল ওজনের থেকে কম হয়, W1 লেস দেন W2 হয়, তাহলে কি হবে? বস্তুটি অবশ্যই ভেসে থাকবে, কারণ সে অপসারিত তরলের ওজন অনেক বেশি, সেই অপসারিত তরলটা ওই বস্তুকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, সেই বলটা বস্তুর ওজনের থেকে বেশি হবে, তাই বস্তুটা তরলে ডুবে যেতে পারবে না। তরল যদি ঊর্ধ্বমুখী বল বেশি প্রয়োগ করে, তার প্লবতা যদি বেশি হয়, কতটুকুর প্লবতা? ওই বস্তু দ্বারা অপসারিত তরলের প্লবতা। তাহলে এইটাকে আমরা বলতে পারি W2, অর্থাৎ অপসারিত তরলের ওজন যায়, সেটাই হচ্ছে বস্তুর প্লবতা। এটাকে আমরা দিয়েও বের করতে পারি। আমরা যদি বস্তুটার বাতাসে ওজন বের করে ফেলি এবং বস্তুটার তরলে অপসারিত ওজন সরাসরি যদি বের করতে না পারি, তাহলে অন্তত আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। তারপরে এইটা আর এটা তুলনা করে দেখব কি হয়। আচ্ছা, লাস্ট তৃতীয় আরেকটা, এটা কেমন হতে পারে? এই যে তরলে থেকে বস্তুটা ডুবে গেল, আর যদি ভেসে থাকে তাহলে তরলের উপরে থাকবে। আর যদি সমান হয়ে যায়, দেখা গেল বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে সে এইরকম নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ সে কি করবে? একদম পানির নিচেও চলে যাবে না, পানি থেকে উপরেও চলে আসবে না, পানির ভেতরে ভাসমান অবস্থায় থাকবে। তখন এটাকে আমরা বলি বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসে। কখন হয়? বস্তুটির ওজন যদি অপসারিত তরলের ওজনের সমান হয়ে যায়। ঠিক আছে? এই শর্ত দিয়ে আমরা বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে কোনো তরলে, সেটা বের করতে পারি। তো আরেকটা তুলনা দিয়েও করতে পারি, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব। কোনো কারণে যদি বস্তুর ঘনত্ব ঠিক এইটার মতো বের করতে পারি, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি হয়ে যায়, তরলের ঘনত্ব কম, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা ডুবে যাবে। অর্থাৎ
এটাকে আমরা এইটার সাথে তুলনা এইটার মতো করে বের করতে পারি। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে উল্টোটা, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হয় তাহলে এই বস্তুটা ভেসে থাকবে, আর যদি দুটোরই ঘনত্ব সমান হয়ে যায় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। সে পানির নিচে তো থাকবে কিন্তু একদম নিচে চলে যাবে না, সে পানির ভেতরেই ভাসমান অবস্থায় থাকবে। এটার উদাহরণ তোমরা দেখবে যে আমরা জানি সমুদ্রর নিচে বিভিন্ন দেশের সাবমেরিন চলে না, এই সাবমেরিনগুলো কিন্তু এই ধর্মের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। এই সাবমেরিনে এমন একটা ব্যবস্থা করা হয়, যখন এই সাবমেরিন দ্বারা অপসারিত তরলের ওজন এই সাবমেরিনের ওজনের সমান হয়ে যায় তখনই এটা ওই তরলের ভেতরে ভাসমান অবস্থায় থাকতে পারে। কোনোভাবে এই সাবমেরিনটা যখন এর ভেতর থেকে ওজন কমিয়ে নেয় তখন সাবমেরিনের ওজন অপসারিত তরলের ওজনের থেকে কমে যায়, তখন এই সাবমেরিনটা আস্তে আস্তে উপরে ভেসে উঠতে থাকে। আর যদি কোনো কারণে বস্তুর ওজন সাবমেরিনের ওজনের থেকে অপসারিত তরলের ওজন বেশি হয়, অর্থাৎ সে যখন নিজের ওজনটা বাড়াতে থাকে সে তখন আস্তে আস্তে নিচে নেমে যেতে থাকে। এই ধর্মের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। তাহলে একটা বস্তু কেন, কখন, কিভাবে তরলে ডুবে যায় বা ভেসে থাকে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন যদি এখান থেকে প্রশ্ন করা হয় বরফ কেন পানিতে ভাসে, অথবা যে কোনো বস্তু কখন পানিতে ভেসে থাকবে, নিশ্চয়ই বের করতে পারবে। ঠিক সেই রকম তোমাদের যদি বলা হয় একটা ছোট্ট লোহার টুকরো সেটা তরলে নিমজ্জিত করলে টুপ করে ডুবে যায়, ভেসে থাকে না, তাহলে এই লোহার তৈরি বিশাল জাহাজ পানিতে কেন ভাসে? তার কারণ খুঁজে বের করতে পারবে না। তো লোহার যে টুকরো সেটা থাকে নিরেট, ছোট্ট একটা বল, লোহার বল, তার ওজন লোহা যখন পানিতে ঢুকানো হয় তার আয়তনের সমপরিমাণ, সে তো ছোট্ট একটা অংশ, তার আয়তনও কম, আয়তনের সমপরিমাণ পানি সে অপসারণ করে ভেতরে ঢুকে। এই যে অপসারিত পানি, এই পানিটার ওজন করলে দেখা যায় যে এই বলটার বাতাসে ওজনের তুলনায় অপসারিত পানির ওজন খুবই কম, সেই কারণে বলটা ডুবে যায়। কিন্তু এই লোহা দিয়ে যখন অনেক বড় জাহাজ তৈরি করা হয়, জাহাজটা থাকে অনেক বড়, এই বড় জাহাজ, তার জাহাজের তখন কি হয়, এর আয়তনটা বেশি থাকে। একে যখন পানিতে বা সমুদ্রে নামানো হয় তখন সে আয়তনের সমান বিশাল পরিমাণ পানি সে অপসারণ করে। সেই অপসারিত পানি যদি ওজন করা হয় তাহলে দেখা যায় যে এই ওজনের তুলনায় জাহাজের ওজন কম। জাহাজের ওজন কম কেন? কারণ জাহাজটা কিন্তু ভেতরে থাকে ফাঁপা, নিরেট না। যেহেতু ফাঁকা থাকে, অনেকটা অংশ ভেতরে খালি থাকে, তাই আয়তনে বড় হলেও এর ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় তখন কম থাকে। এই কারণেই জাহাজ কিন্তু ভেসে থাকতে পারে পানিতে। তো এইভাবেই নৌকা, জাহাজ বা যে কোনো জলযানগুলো পানিতে ভাসানো যায়। তো তোমরা এগুলো বা এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে। আরও কিছু মজার প্রশ্ন আছে, যেমন একটা ভালো ডিম পানিতে দিলে তরলে রাখলে ডুবে যায়, কিন্তু ডিমটা যখন নষ্ট হয়ে যায় তখন এটা ভেসে ওঠে, এর কারণ কি? তোমরা এগুলো বাসায় অনুশীলন করো, চিন্তা করো, এবং এই ধরনের প্রশ্ন আরও অনেক প্রশ্ন আছে, খুঁজে খুঁজে বের করো। আমরা এখন পরের টপিক্সে যাই। এরপরে আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? কোনো বস্তু, আমরা বিভিন্ন ধরনের বস্তু দেখেছি তাই না, কঠিন, তরল, বায়বীয়, এই ধরনের বস্তু তো আমরা জানি। এছাড়া আরও কিছু বস্তু আছে, যেমন রাবার ব্যান্ড। আমরা যা রাবার ব্যান্ড ইউজ করি আমরা দেখেছি এটা টানলে বড় হয়, তারপর আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়। যে রাবার দিয়ে আমরা খাতা টাতা বা কোনো কিছু বেঁধে রাখি সেটাও এরকম। স্প্রিংকে টানলে এর আকার আকৃতি পরিবর্তন হয়, আবার যে ছেড়ে দাও সে কী করে, সে আবার আগের জায়গায় ফিরে আসে। তো এমন কিছু বস্তু আছে যে সকল বস্তুকে বল প্রয়োগ করে, টানলা মানে কি, বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করে এর আকৃতি বা এর বিকৃতি ঘটিয়ে ঘটালে বল অপসারণে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। পদার্থের এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো সকল বস্তুর কিন্তু এই বৈশিষ্ট্য নেই।
যে সকল বস্তুর স্থিতিক স্থাপকতা ধর্ম রয়েছে তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। যেমন স্প্রিংটা কী দিয়ে তৈরি? লোহার, তাহলে লোহার স্থিতিস্থাপক ধর্ম আছে। রাবার, এগুলোর ইলাস্টিক যেটাকে বলি আমরা, এই ইলাস্টিসিটি বৈশিষ্ট্যটা যে পদার্থের আছে সবগুলোকে আমরা স্থিতিস্থাপক পদার্থ বলতে পারি। তবে একটা ধরো যে তুমি একটা রাবার নিয়ে এটাকে বারবার টানছো, ছেড়ে দিচ্ছ, আবার আগের জায়গায় ফিরে আসছে, এরকম কিছুক্ষণ করার পর দেখবা যে এর আরেকবার টানলে সে আর পুরোপুরি আগের জায়গায় ফিরে আসতে পারে না, সে একটু লুজ হয়ে গেল, একটু ঢিলা হয়ে গেল, আগের মতো ইলাস্টিক অর্থাৎ স্থিতিস্থাপক ধর্ম তার মাঝে নেই। তাহলে কি হলো? কেন হলো ওটা? কারণ আমরা যখন কোনো স্থিতিস্থাপক পদার্থকে বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটাই, আকৃতির পরিবর্তন করি, তখন এটারও একটা নির্দিষ্ট সীমা আছে যে আমি কতটুকু বল প্রয়োগ করে এর আকৃতি পরিবর্তন করতে পারবো, যেটা করলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে কোনো পদার্থের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত পদার্থে বল প্রয়োগ করে বিকৃতি ঘটালে এটি পুরোপুরি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে? তাহলে তোমরা স্থিতিস্থাপক পদার্থে কি এর সীমা সম্পর্কে জানলে। এখন আমরা যাব এই পরের অংশে, পীড়ন ও বিকৃতি। পীড়ন কি? এই স্থিতিস্থাপক পদার্থ যেমন একটা স্প্রিং, একে টেনে এর আকৃতি বা একে বল প্রয়োগ করে এর বিকৃতি ঘটালে যদি আমরা ছেড়ে দেই, এই বলটা ছেড়ে দিই, তাহলে সে আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে এই যে ছেড়ে দিলাম, সে আগের জায়গায় ফিরে আসলো, আগের জায়গায় ফিরে আসতে কে সাহায্য করে? আমরা যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করে এর বিকৃতি ঘটাই, তখন এর ভেতরে একটা বিপরীতমুখী বল তৈরি হয়। এই একক ক্ষেত্রফলে উদ্ভূত কোনো স্থিতিস্থাপক পদার্থে একক ক্ষেত্রফলে বিকৃতি ঘটানোর পর একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকে বলা হয় পীড়ন। একটা স্থিতিস্থাপক পদার্থে বল প্রয়োগ করে বিকৃতি ঘটালে এর ভেতরে একক ক্ষেত্রফলে যে বল তৈরি, প্রত্যয়নী বল বা বিপরীতমুখী বল তৈরি হয়, তাকে বলা হয় পীড়ন। এই পীড়নটাকে আমরা আবার সূত্র দিয়েও প্রকাশ করতে পারি। সেটা কি? দেখো, পীড়ন ও বিকৃতি। একটা স্প্রিংকে যদি টেনে ধরো এতটুকু দৈর্ঘ্য পরিবর্তন করা হলো, তাহলে কি হবে? এর ভেতরে যদি আমরা একটা বস্তু লাগিয়ে দিই, তাহলে সে মনে করো এখানে ছিল, তাকে টেনে এতটুকু পরিবর্তন করা হলো, তাহলে এর ভেতরে একটা বল তৈরি হবে। তাহলে এই প্রত্যয়নী বল, এটাই হবে পীড়ন। এই পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে। তাহলে এর ক্ষেত্রফল যদি এ হয়, এই অংশের ক্ষেত্রফল যদি এ হয় এই স্প্রিংয়ের, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, একে আবার টি দিয়েও প্রকাশ করা হয়েছে তোমাদের বইয়ে। তাহলে এফ বাই এ বা টি বাই এ, এটাই হচ্ছে পীড়ন। বিকৃতি কি? আচ্ছা, পীড়নের এককটা কি সেটাও আমরা একটু জেনে নিই। যেহেতু বলের একক নিউটন আর পীড়নের একক ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে পীড়নের একক। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে কোনো বস্তুর পরিবর্তন, দৈর্ঘ্য অথবা ক্ষেত্র অথবা আয়তন যাই পরিবর্তন করি না কেন, ওই একক ক্ষেত্রফলে সৃষ্ট একক যদি দৈর্ঘ্য হয়, তাহলে পূর্বের দৈর্ঘ্যের তুলনায় কতটুকু পরিবর্তন তার হলো। এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কোনো স্থিতিস্থাপক বস্তুর আপেক্ষিক আকৃতি বা আকার বা আকৃতির পরিবর্তনকেই বলা হয় বিকৃতি। আপেক্ষিক আকার আকৃতির পরিবর্তন, যেমন কোনো বস্তু, যেমন এই স্প্রিং, মনে করো একটা বস্তু যার দৈর্ঘ্য আছে এল নট, একে টেনে এতটুকু বাড়ানো হলো, তাহলে এখন দৈর্ঘ্য হয়ে গেল মনে করো L1। তাহলে বিকৃতি সমান হবে
বিকৃতি সমান হবে এ, আগে ছিল L0, এখন পুরোটা হলো L1। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হচ্ছে L1 মাইনাস L0। তাহলে বিকৃতি হবে আগের দৈর্ঘ্যের সাপেক্ষে কতটুকু পরিবর্তন করলো, আগের দৈর্ঘ্য এতটুকু পরিবর্তন হলো L1 মাইনাস L0। তাহলে এই পুরোটাকে তুলনা করলে আমরা এটাই পাচ্ছি বিকৃতি, আগেরটার সাপেক্ষে পরের কতটুকু পরিবর্তন। যদি এটা দৈর্ঘ্য না হয়ে এই বস্তুটা এমন হয় যার আয়তন আছে, তাহলে আমরা এক্ষেত্রে বিকৃতি বলতে পারি, মনে করো এটা এমন একটা বস্তু ছিল যার আগের আয়তন ছিল V1 V0 আর এখন আয়তন হচ্ছে V1, তাহলে এখন একটা বেশি, তাহলে V1 থেকে যদি আগের V1টা V0টা মাইনাস করি, এটা হচ্ছে তার পরিবর্তন। তাহলে আগের আয়তনের সাপেক্ষে পরের আয়তনের কতটুকু পরিবর্তন হলো। যদি আমরা এটা এরকম একটা বস্তু মনে করি, তাহলে দেখো এটা হচ্ছে এমন একটা বস্তু যার আয়তন আছে, তাহলে এইটুকু অংশের আয়তন হচ্ছে V0। যদি একে আরো বাড়ানো হয়, এই পুরোটার হবে V1 আর এই অংশটা হবে V1 মাইনাস V0। ঠিক আছে, তো এইভাবে আমরা বিকৃতি বের করতে পারি এই সূত্র দিয়ে। এখন বিজ্ঞানী হুক নামের একজন বিজ্ঞানী আছেন, তিনি স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে বলেছেন যে এই যে স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি ঘটালে এর ভেতরে পীড়ন সৃষ্টি হয়, যে পীড়নের কারণে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। এই পীড়ন আর বিকৃতি, এই নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে হুকের সূত্রটাকে আমরা এইভাবে বলতে পারি, হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটাই হচ্ছে হুকের সূত্র। তবে শর্তটা কি? বস্তুটা যেন স্থিতিস্থাপক সীমার মাঝে থাকে, তাহলে এই দুটো সমানুপাতিক হবে। এখন যদি আমরা এখানে সূত্র বসিয়ে দেই, পীড়নের জায়গায় আমরা যদি এই সূত্রটা বসিয়ে দেই, F/A, আর বিকৃতির জায়গায় যদি বসিয়ে দেই, ধরো এইটার ক্ষেত্রে নিলাম L1 মাইনাস L0/L, তাহলে এইভাবে আমরা সূত্রটা পাই। আমরা জানি যে কোনো কিছুর সমানুপাতিক সম্পর্ককে আমরা একটা ধ্রুবক দিয়ে উঠিয়ে দেই। তো এই ধ্রুবক, এখানেও যদি আমরা একটা ধ্রুবক দেই, তাহলে এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা কিভাবে উঠাতে পারি? সমান একটা ধ্রুবক দিলাম y, আর এখানে যা আছে তাই থাকলো। তাহলে এই যে y, এইটাকে বলা হয়, এই যে একটা ধ্রুবক দিলাম, এইটাকে বলা হয় ইয়াংস মডুলাস। এইটাকে বলা হয় ইয়াংস মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক থেকে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাতে গিয়ে একটা ধ্রুবক দিলাম, সেই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন যদি সেটা এমন একটা বস্তু হয় যার শুধু দৈর্ঘ্য আছে এবং আমরা বিকৃতি ঘটিয়ে দৈর্ঘ্যের পরিবর্তন করলাম, সেক্ষেত্রে যে ধ্রুবকটা পাওয়া যাবে বা ধ্রুবকটা দেওয়া হয়, সেই ধ্রুবকটাকে বলা হয় ইয়াংস মডুলাস। তাহলে এই সূত্র থেকে নিশ্চয়ই আমরা ইয়াংস মডুলাস বের করতে পারি। বাকি তথ্যগুলো যদি আমরা আমাদের মান দেওয়া থাকে, সেগুলো বসিয়ে ইয়াংস মডুলাস যে কোনো পদার্থের দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণ, যার দৈর্ঘ্য আছে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করে ফেলতে পারি, অথবা এটা দেওয়া থাকলেও পীড়ন বের করে ফেলতে পারি, বা বস্তুটার কতটুকু বিকৃতি ঘটবে সেটাও বের করে ফেলতে পারি। মানে এখানকার যে কোনো রাশির মান কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। একটা মজার জিনিস যেটা বলা হয়নি, দেখো আমরা পীড়নের একক দেখেছি, বিকৃতির কি কোনো একক নেই? দেখো বিকৃতি যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করলাম, আয়তনের ক্ষেত্রে চিন্তা করলাম, ক্ষেত্রফলেরটা তোমাদের বইয়ে দেয়া নাই, তো ওই অংশটা আমরা যাচ্ছি না।
তো এইখানে যে উপরের অংশটা দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যের বিয়োগ, তার মানে এটাও একটা দৈর্ঘ্য, নিচের অংশটাও একটা দৈর্ঘ্য। যেহেতু দুটোই দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের অনুপাত, সেই জন্য একই জাতীয় দুটি রাশির অনুপাতের ক্ষেত্রে কিন্তু কোনো একক পাওয়া যায় না। যেহেতু উপরের একক নিচের একক কাটাই পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো একক নেই, সেই জন্য বিকৃতির কোনো একক নেই। এই কারণে পীড়নের একক, বিকৃতির কোনো একক নেই। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কত হবে, বা এটার কোনো একক থাকবে কি? থাকবে। এই পীড়নের এককই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ারই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে ইয়াংস মডুলাসের ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের এই পীড়নের এককটাই বসিয়ে দিতে পারি। এরপর দেখো, তাহলে আমরা ইয়াংস মডুলাস পড়লাম। তাহলে যে বস্তুর এরকম আয়তন আছে তার ক্ষেত্রেও এরকম একটা একক পাওয়া যায়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, এখান থেকেই যদি বলতে পারি এফ বাই এ সমানুপাতিক, যদি এইটা ইউজ করি v1 মাইনাস ভি নট বাই ভি নট, তাহলে এখানেও আমরা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইউজ করব। তাহলে এখানে হবে এফ বাই এ সমানুপাতিক, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে v1 মাইনাস ভি নট বাই ভি নট, এইটা তখন হয়ে যাবে সমান। এই যে বি, এটাও একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে বাল্ক মডুলাস বলে বা আয়তনীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা হচ্ছে বাল্ক মডুলাস। যখন কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ তিনটাই থাকবে, আয়তন থাকবে, তখন একে বল প্রয়োগ করে যদি এর বিকৃতি ঘটানো হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে তার বাল্ক মডুলাস বের করতে পারি। এক্ষেত্রেও একক কিন্তু পীড়নের এককই হবে বাল্ক মডুলাসের একক। ঠিক আছে, আশা করি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পদার্থের অবস্থা। পদার্থকে আমরা বিভিন্ন অবস্থায় দেখেছি। সাধারণত তোমরা ছোট নিচের ক্লাসগুলোতে দেখেছো পদার্থ তিন অবস্থায় থাকে। কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। তো কোনো পদার্থ এই তিন অবস্থায় কেন থাকে? এর কারণ হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ স্বাধীন অস্তিত্ব যেটা পাওয়া যায়, অণু। একটা পদার্থ ক্ষুদ্র কণা, আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, কিন্তু পরমাণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব আমরা পাই না। কোনো একটা যে কোনো পদার্থের ক্ষুদ্র অণুকে ভেঙে যদি আরও পরমাণুতে পরিণত করা হয়, তখন কিন্তু ওই পদার্থের বৈশিষ্ট্য সবসময় বিদ্যমান থাকে না। যেমন একটা পানির অণু, একে অণুর মাঝে আমরা দেখি এখানে হাইড্রোজেন, অক্সিজেন আছে, কিন্তু একে যদি আরও ভেঙে পরমাণুতে পরিণত করা হয়, তখন সে আর পানি থাকে না, তখন আলাদা হাইড্রোজেন একটা গ্যাস হয়ে যায়, অক্সিজেন একটা গ্যাসে পরিণত হয়। তো সেই কারণে একটা পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে এবং ওই পদার্থের ক্ষুদ্রতম কণা, এই ধরনের একটা কণা হচ্ছে অণু। এই অণুগুলোর বিভিন্নভাবে গঠনের কারণে, অণুগুলো নিজেদেরভাবে বিভিন্নভাবে গঠিত হয় বলেই পদার্থ বিভিন্ন অবস্থায় পাওয়া যায়। সেটা কেমন? যে পদার্থের অণুগুলোর মাঝে যদি একটা আরেকটা থেকে অনেক বেশি দূরে দূরে থাকে এবং এদের মাঝে আণবিক ফাঁক বেশি থাকে, তখন কি হয়? এদের ভেতরে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না বললেই চলে। তখন এরা দূরে দূরে থাকে এবং ইচ্ছামতো ছুটোছুটি করে, তখন এই পদার্থটা হয় গ্যাসীয়। আবার সেম কোনো পদার্থ যদি অণুগুলো দূরে থাকে কিন্তু এদের মাঝে কিছুটা হলেও আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, অর্থাৎ এদের আন্তঃআণবিক ফাঁক আছে, তবে এদের মাঝে আন্তঃআণবিক বলও বিদ্যমান আছে। ফলে তার কি হয়? এই বলটা অণুগুলোকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারে একটা বল দিয়ে। তখন এই বস্তুটা হয়ে যায়, ওই পদার্থটা হয়ে যায় তরল, এবং সেই যে ভেতরে যে আন্তঃআণবিক বলটা থাকে, সেই বলটাই ওই পদার্থকে পদার্থকে একটা আকৃতিতে আনতে বাধ্য করে। সেই কারণে তরল যেখানে রাখা হয়, সেই পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। এদের মধ্যে আন্তঃআণবিক ফাঁক থাকে কিন্তু গ্যাসের তুলনায় কম, এবং গ্যাসের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না বললেই চলে, এদের মধ্যে আবার থাকে। তাই এই অণুগুলো একটা আরেকটার পাশ দিয়ে যেতে পারে, তবে একটা নির্দিষ্ট বলের সীমার মধ্যে।
এরপর আরেক ধরনের পদার্থ আছে যার ভেতরে আন্তঃআণবিক ফাঁক নাই বললেই চলে। অণুগুলো একে অপরের সাথে একটা আরেকটার সাথে লেগে লেগে থাকে এবং এদের ভেতরে প্রচণ্ড শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল এদের মাঝে থাকে। বিকর্ষণ বলের তুলনায় আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। তখন কি করে, এই আকর্ষণ বলের কারণে অণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় শক্তিশালী বন্ধনে আবদ্ধ থেকে এদেরকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়, যেটাকে আমরা বলি কঠিন পদার্থ। ঠিক আছে, তো এইগুলোর এই গঠনগুলোর কারণে কিন্তু পদার্থ কঠিন, তরল, বায়বীয় বিভিন্ন অবস্থায় থাকতে পারে। তবে পদার্থের আরও একটা অবস্থা আছে যেটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। এর নাম হচ্ছে প্লাজমা। প্লাজমাটা কি? প্লাজমা হচ্ছে উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। সেটা কেমন? যে কোনো গ্যাসীয় পদার্থকে যদি অনেক বেশি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়, তখন এই গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায় আর নিউক্লিয়াসটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে একেবারে যে বিচ্ছিন্ন হয়ে যায় তা না, তবে ওই পরমাণুর ওই নির্দিষ্ট সীমার মধ্যে আর আবদ্ধ থাকে না। এখানে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে থাকে গ্যাসীয় অবস্থায়, আর ওই পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক আধান অংশটা, যেটাকে আমরা আয়ন বলি, সেটা আলাদা হয়ে থাকে। এই অবস্থাটাকেই বলা হয় প্লাজমা। এই প্লাজমা হচ্ছে গ্যাসীয় প্লাজমার অবস্থাটা, কিন্তু সেটাও গ্যাস থাকে, কিন্তু সাধারণ গ্যাসীয় পদার্থের সাথে এই প্লাজমার ডিফারেন্সটা কি? প্লাজমার ভেতরে প্লাজমা হচ্ছে মুক্ত ইলেকট্রন আর আয়নের মিশ্রণ, আর সাধারণ গ্যাসীয় পদার্থে কিন্তু পরমাণু দিয়ে গঠিত। এখানে কিন্তু আয়ন তৈরি হয় না, নিরপেক্ষ পরমাণু দিয়ে গঠিত। এখানে মুক্ত ইলেকট্রন বা আয়ন পাওয়া যায় না, কিন্তু প্লাজমায় পাওয়া যায়। তো এই প্লাজমা অবস্থাটা আমরা কোথায় দেখি? খুব তোমরা দেখেছো আকাশে যখন বিদ্যুৎ চমকায়, ওই যে আমরা ওখানে বিদ্যুৎ চমকের আলো দেখতে পাই, সেইখানে প্লাজমা অবস্থা তৈরি হয় বলি আমরা সেটা দেখতে পাই। ঠিক আছে, সূর্যের যে প্রচণ্ড আলো আমরা দেখছি, সূর্যে কি হচ্ছে? প্রতিনিয়ত উচ্চ তাপমাত্রায় এই গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকছে এবং এই অবস্থায় এরা আলোক রশ্মি বিচ্ছুরণ করতে পারে। তো এইখানেও ওই সূর্যের ভেতরে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, সেটাও কিন্তু আয়নিত অবস্থায় থাকে। প্লাজমার আরেকটু বৈশিষ্ট্য হচ্ছে, প্লাজমাকে যেহেতু এর ভেতরে আয়ন থাকে, নেগেটিভ ইলেকট্রন থাকে, এগুলোকে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সাধারণ গ্যাসকে কিন্তু করা যায় না। তো এইভাবে নিয়ন্ত্রণ করে এই গ্যাসকে এই প্লাজমা দিয়ে প্লাজমা টর্চ তৈরি করা যায়। যে টর্চ অনেক সময় যে ভারী ভারী জাহাজ কাটার মেশিন বা জাহাজ কাটার ক্ষেত্রে এই টর্চ ব্যবহার করে ভারী ভারী ধাতব পদার্থগুলো প্লাজমা গ্যাস দিয়ে কাটা হয়। এখন আমরা দেখছি পদার্থের আণবিক গতিতত্ত্ব। যে পদার্থের অবস্থাগুলো জানলাম, সে পদার্থের অণুগুলোর গঠনের কারণেই তো সেই গঠনের কারণে পদার্থের অবস্থা চেঞ্জ হয় বলেই আমরা এর অণুগুলোর সাধারণ বৈশিষ্ট্য এবং পদার্থের অবস্থাগুলো নিয়ে একটা তত্ত্ব পাই, যেটাকে আমরা বলি পদার্থের গতিতত্ত্ব। তো এই তত্ত্বের মূল বস্তুগুলো কি? দেখো, 1 নম্বর বলতে পারি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, যেহেতু অণু দিয়েই ওই পদার্থের বৈশিষ্ট্য বোঝা যায়। অণুগুলো এত ক্ষুদ্র যে এদেরকে বিন্দুবোধ বিবেচনা করা যায়, খুবই ক্ষুদ্র, এটা একটা বিন্দুর মতো ক্ষুদ্র। পদার্থের কণাগুলো সর্বদা ক্ষুদ্র কণা, যেটাকে আমরা অণু বলি, সেই কণাগুলো সর্বদা গতিশীল। সেটা গ্যাসীয় পদার্থ, কঠিন, তরল বা কঠিন যাই হোক না কেন, তো কঠিন পদার্থের অণুগুলো হচ্ছে কি নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে, এরা জায়গা পরিবর্তন করে না। কিন্তু তরল এবং গ্যাসীয় পদার্থের অণুগুলো জায়গা পরিবর্তন করে, কিন্তু প্রত্যেকটা পদার্থই কিন্তু গতিশীল থাকে। গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর মাঝে আন্তঃআণবিক দূরত্ব বেশি এবং আন্তঃআণবিক বল নেই বললেই চলে। তরলের ক্ষেত্রে কণাগুলোর মাঝে আন্তঃআণবিক দূরত্ব তুলনামূলক কম এবং এদের মাঝে আন্তঃআণবিক বল রয়েছে। কঠিন পদার্থের কণাগুলোর মাঝে আন্তঃআণবিক দূরত্ব একেবারেই কম এবং আন্তঃআণবিক বল বেশি, তাই এরা নির্দিষ্ট আকারের হয়। লাস্ট হচ্ছে গ্যাসীয় পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল থাকে এবং এরা গতিশীল থাকে বলে পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালে সংঘর্ষে লিপ্ত হয়। এটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মূল কথাগুলো, মূল বিষয়বস্তু। আজকের ক্লাসটা তোমরা যারা
মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়টা আজকে আমাদের শেষ ক্লাস। তো এই অধ্যায়ের বিষয়বস্তু পড়ার সময় অবশ্যই বইটা সামনে নিয়ে বসে পড়বে। বইয়ের ভেতরের প্রশ্ন, ছোট ছোট অনুধাবনমূলক প্রশ্ন অনেক পাবে তোমরা, সেগুলো বাসায় অনুশীলন করো। বইয়ের অঙ্কগুলো, সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সমস্যা হবে না। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের বিষয়বস্তু বুঝতে ততই সহজ হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।